আমার অ্যাস্ট্রোলজি প্রেডিকশনে বলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে। আমার ধীমান শাস্ত্রীর অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনে মনে হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে। মুসলিমরা আগে ব্রাহ্মণকে 14 বছর ভোট দিত। মুসলিমরা রিজিনাল পার্টিরা এই মুসলিম ভোটটা ইউজ করেছে। আজ মুসলিম ভোটটা ভাগ হয়ে যেতে কিন্তু সরকারটাই পড়ে গেল, আমার ভুল না হলে। মুসলিম ভোট ভাগ হওয়ার জন্য হচ্ছে, হিন্দুরা একদিকে ভোট দিয়েছে। আমি আবার একটা কথা রিপিট করি, হিন্দুদের ভোট সব একদিকে গেছে, কিন্তু মুসলমান ভোটটা ডিভাইড হয়েছে। এমন এমন যোগ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না। সবার মুখ্যমন্ত্রী হবার যোগ থাকে না। এইগুলো দেখো সবসময় হাতে থাকে, তাহলেই হয়। আর মহিলারা না সবসময় না চেঞ্জের গন্ধ বেশি আগে পায়। তুমি কোনো সময় ছোটবেলায় কোনোদিন বিড়ি সিগারেট খেয়েছে, মায়ের সামনে দূর থেকে কিন্তু মা বলে দিত, কি করেছিস যে গন্ধ লাগছে। বলেছিলাম বড় বড় বাংলায় মন্ত্রীরা হেরে যাবে, স্টুডিওর অ্যাঙ্কার আমার উপরে হেসেছিল। সত্যি বলছেন? আমাকে বলেছিল এই ভাষাটা, ধীমানবাবু আপনি সত্যি বলছেন? আজ তুমি দেখো পশ্চিমবাংলায় 15টা মন্ত্রী আজকে হেরে গেছে। আমার ভুল না হলে তুমি দেখে নিও, গুনে নিও, 15টা মন্ত্রী হেরে গেছে। আমি শুধু একটাই বলছিলাম, 394টা 294 খানা সিটের মধ্যে তৃণমূলের একটা ক্যান্ডিডেট যে কনফার্ম জিতবে, তার নাম মদন। এমন রাশি আছে না ওনার, শুভেন্দু অধিকারী এমন রাশি আছে, পশ্চিমবাংলা থেকে প্রণব মুখার্জির পরে কেউ রাষ্ট্রপতি হলে দ্যাট ইজ শুভেন্দু অধিকারী হবে। এত বড় কথা আমি তোমায় বললাম, তুমি মিলিয়ে নেবে কোনো শুভেন্দু অধিকারীর যা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেওয়া থাকে একদম কারেক্ট আছে। উনি সারা জীবন আনম্যারিড থাকবেন। ওনার মাঙ্গলিক দোষ আছে, মঙ্গল উচ্চস্থ, তার জন্য অত বড় লিডার সবসময় তোমায় সিগন্যাল দেবে। কেন আমি নানান গ্রামের যে চেম্বার করি, তো আমি বহুদিন ধরে তারা বলছে, দাদা আমরা ভোটটা দিতে পারলে আমরা ঠিক জায়গায় ভোটটা ফেলবো। তোমার কথার মধ্যে বোঝো ব্যাপারটা। দাদা আমরা ভোটটা দিতে পারবে, কেউ দাদা বলে, কেউ আমাকে স্যার বলে, ওদের ভোটটা ঠিক দিতে পারলে আমরা ঠিক জায়গায় ভোটটা ফেলবো। কিন্তু ভোট দেয় কত পার্সেন্ট দেয়? এবার তোমায় দেখতে হবে, হিন্দুরা ভোটটাকে ডিভাইড করে দিত, 4টে পার্টিতে ভাগ করে দিত। তুমি একটা পার্টির লোক, হ্যাঁ, বা তুমি একটা পার্টির সিম্বলে তুমি দেবো, অলরেডি ডিসাইডেড। আমি একটা দেবো, ডিসাইডেড। সে একজন দেবে, আরেকজন আরেকটা পার্টিতে দেবে, সে ডিসাইডেড। এবারে কি হয়েছে, হিন্দুরা সবাই এক জায়গায় ভোটটাকে ফেলেছে। নতুন সূর্য মানে সবসময় নিউ জেনারেশনে আপগ্রেশন হবে। সূর্য যত বছর এগাবে তত দেবে। এই বছর প্রচন্ড গরম পড়বে, এই বছর প্রচন্ড গরম পড়বে। সূর্য তো তোমার সবসময় হবে। সূর্য তো তেমন যুদ্ধ হবে বেশি। 2026-এ ভোট হচ্ছে আবার। 2026 কিসের বছর? সূর্যের বছর। রবি মানে সান, ঠিক আছে, মানে হেড অফ দ্য ফ্যামিলি। সূর্য মানে কি? এনার্জি। সূর্য মানে সবসময় পাওয়ার। তুমি দেখো এই সরকারটা তো ছিল তো 15 বছর। এই যে 2026-এ ভোট না হলে, 2025-এ শেষে ভোট হলে এই সরকারটা স্টে করে যেতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে তাই জন্য তো ক্লিক করেছেন। হ্যাঁ, বিজেপি কেন জিতলো, আজকে আমাদের গেস্ট ধীমান শাস্ত্রী, তিনি আজকে আমাদের বলবেন যে কেন জিতলো। এবং যেদিনকে রেজাল্ট বেরোবে তার একদিন আগে আমাকে ফোন করে বলে, কৌশিক বিজেপি জিতছে, জয় শ্রীরাম, আমি আসছি 5 তারিখে এসে তোমার সাথে পডকাস্ট করবো। হতে পারে এটা 6 তারিখ, আজকে 6 তারিখ, আমি আজকে পোস্ট করে দিয়েছি আপনাদের জন্য এই পডকাস্টটা। এবং তার সাথে সাথে আমরা এটাও জানবো যে শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হবেই, সেটার জন্য পুরো পডকাস্টটা দেখতে হবে। এবং পডকাস্টের ভেতরে দাদার প্রেডিকশান থেকে শুরু করে বিজেপির প্রেডিকশান, এবং তিনি অলরেডি বলে দিয়েছিলেন যে 14খানা এমএলএ তৃণমূলের তারা হেরেছে, কিন্তু তার মধ্যে থেকে মদন মিত্র সোয়াগ যার মধ্যে আছে, যাকে আমরা খুবই স্মার্ট ভাবি, কচি ব্যাপারটাই আলাদা। যাই হোক, তাই জন্য তিনি কিন্তু জিতে দেখিয়েছে এবং জিতেছেন। মমতা ব্যানার্জি কেন পারলো না, কী জন্য পারলো না, পুরো বিশ্লেষণ আছে এই পডকাস্টে। আপনারা পুরোটা দেখুন, ভালোবাসুন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, নতুন সেট আপে আপনারা দেখছেন, আরও ভিডিও আসবে নতুন সেট আপে, এবং নতুন এবং পুরনো মিলিয়ে হতে পারে, আসতে পারে।
আর ডাইরেক্ট তার কাছে যাবো যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, জানে সারা বিশ্বের বাঙালির কাছে বিজেপির জন্য, জয় শ্রীরামের জন্য চাইছেন এখানে এসে কিছু কথা বলতে, তার জন্য অলওয়েজ ওয়েলকাম। এবং চাইছেন যদি কোনো ভালো স্পিরিচুয়াল হেল্প বা কোনো প্রমোশনাল কাজের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট ধীমানদার কাছে। কেমন আছো দাদা? এই চলে যাচ্ছে, খুব ভালো। জয় মা তারা। জয় মাতারা, জয় জয় শ্রীরাম, শ্রীরাম। জয় শ্রীরাম দাদা। হ্যাঁ। এবার মন খুলে এবার এই জিনিসটা আমরা বলতে পারবো। প্রথম তো অ্যাজ আ হিন্দু আমার খুশির কোনো জায়গা নেই, ঠিক আছে? হুম। কেমন আছো তুমি বলো? এই চলে যাচ্ছে। জয় শ্রীরাম সবাইকে, আমার দর্শক এবং তোমার দর্শকদের সবাইকে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো সবার থেকে বড়ভাবে দেখো, আজ যে রেজাল্ট হয়েছে এটা বাংলার হিন্দুদের জয়। কেন হিন্দুদের জয় না হলে, মানুষ দেখো, হিন্দুরা এত হিন্দু, এত মানুষ থেকে এক একটা বিধানসভা বা এই নিরিখে তুমি যাও, দেখবে 93, 94, 95% করে পোলিং হয়েছে এক একটা বিধানসভায়। মানে তুমি ধরে নাও 10টাতে 9:30 করে ভোট পড়েছে, ঠিক আছে? এবার দেখো হিন্দু এক জায়গায় ভোট ফেলেছে, এইটা মানে আমার দেখা তো, আমি জানি না, স্বাধীনতার পরে মনে হয় প্রথমবার এটা। সবাই তাই বলছে, এবং সব সারা বিশ্ব কিন্তু তাকিয়েছিল এই পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবাংলায় ইলেকশনের জন্য কি হতে এটা পারে কিন্তু সত্যি পশ্চিমবাংলা। বলো দাদা, সারা ভারতবর্ষ জুড়ে কেন কথা হচ্ছে। আমি বলছি, এতটা হিন্দুরা এক জায়গায় হবে এটা সারা বিশ্ব ভাবেনি। সারা বিশ্বের যে হিন্দু আছে, বাঙালি আছে, কিন্তু সবাই কিন্তু এক জায়গায় এসে, আমি এমন দেখেছি 4.5 লাখ টাকা ফ্লাইট ভাড়া করে এসছে শুধু ভোট দেওয়ার জন্য। লোকেরা বলছে এসআইআর এর ভয়তে এসছে, আতঙ্ক। 4.5 লাখ টাকার হ্যাঁ, ভোট তো ফ্লাইট করে এসছে। আপ ডাউন খরচা 4.5 লাখ হ্যাঁ, টাকা। তাই হবে তো। হ্যাঁ, তো সেই খরচা করে সব দেখবো, মানুষ তখন বলবে এসআইআর এর ভয়তে আতঙ্কতে ভোট দিতে এসছে। তাই কিন্তু যায় আসে না যে 4.5 লাখ টাকা প্লেনে দিচ্ছে, দেখো, তাহলে এবার তুমি দুদিকে থিঙ্ক করে ধরতে পারো, দেখি এসআইআর এর ভয়তে এসছে বা সে তার এবার পরবর্তীকালে দেখো এত জন্য ভোট দিয়েছে মানুষ, মানুষের তো নিশ্চয়ই একটা, তুমি কিন্তু এই যে ওয়েবটা ছিল, এই যে এত হিন্দু ওয়েব বা এই যে নতুন সরকার আসছে, মানে 9 তারিখে শপথ নেবে, এই ওয়েবটা কি তুমি বুঝতে পেরেছিলে? বিশ্বাস করো, তুমি আমাকে ফোন করেছিলে কৌশিক জিতে যাবে, হ্যাঁ, এবং তোমাকে আমি কি বলেছিলাম? ইলেকশনে আগে প্রেডিকশন করেছিলাম, ইলেকশনের পরে প্রেডিকশন করেছিলাম। তুমি আমাকে 3 তারিখ বিকালবেলা ফোন করেছিলে হ্যাঁ, যে কৌশিক জিতে যাবে তো, হ্যাঁ, আমি আসছি, তোমার 5 তারিখ হ্যাঁ। আসছি, আমি এসে তোমার সাথে পডকাস্ট করব। হ্যাঁ, এটা মানে দেখো, এতটা তুমি কনফিডেন্ট কি করেছিলে দাদা? না আমি দাদা, তোমার গণনা বেস্ট। না আমি বেস্ট খারাপে, আমি দেখো ভুল, আমার মানুষ, আমি মানুষ মতো ভুল হতে পারি, গণনায় ভুল। দেখো পরীক্ষায় সবাই পাস করে না, এই পরীক্ষায় সবাই টেনশন ছিল দাদা, পরীক্ষায় সবাই পাস করে না, কিন্তু জামা প্যান্ট মানে পাগল পরীক্ষায় আবার লাগছিল। সবাই ফেলও করে না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তোমায় বুঝতে হবে, পরীক্ষায় সবাই পাসও করছে না, পরে করে না, সবাই পরীক্ষায় ফেলও করে না, আবার পরীক্ষায় সবাই পাসও করে কিন্তু সবাই পরীক্ষায় ফার্স্টও হয় না। না, এবার তুমি ব্যাপারটা তোমায় বুঝতে হবে, 2026-এ ভোট হচ্ছে আমার। 2026 কিসের বছর? সূর্যের বছর। রবি মানে সান, ঠিক আছে, মানে হেড অফ দ্য ফ্যামিলি। সূর্য মানে কি? এনার্জি। সূর্য মানে সবসময় পাওয়ার। তুমি দেখো এই সরকারটা তো ছিল তো 15 বছর। এই যে 2026-এ ভোট না হলে, 2025-এর শেষে ভোট হলে এই সরকারটা স্টে করে যেত আবার। কিছু না সময় কথা বলে। দেখো আমাদের লাইনে কোটি কোটি অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক আছে। তুমি তাদেরও, আমি যা বলছি, তুমি পরবর্তীকালে কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার তো তোমার কাছে, তোমার স্টুডিওতে 1000 লোক আসে, 1000 রকমের লোক আসে, 1000 রকম, আমার থেকে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার তোমার স্টুডিওতে পডকাস্ট করতে আসে। তুমি তাকে জিজ্ঞেস করবে, আমাকে কোনো অ্যাস্ট্রোলজার বলছিল 2026-এ এই বিধানসভা ইলেকশনটা না হয় 2025-এ হলে বা 27-এ হলে কি এই রেজাল্টটা এরকম হতো? ঠিক আছে দাদা, এটা আমি জিজ্ঞেস করবো না। তুমি এইটা আমার সবারকে আমি এটা বলছি, 2025-এ হলো কি এই আমি অ্যাস্ট্রোলজারদের আমি জিজ্ঞেস করছি তোমার পডকাস্ট চ্যানেলের মাধ্যমে। কেন বলছি বলো তো? রবি মানে সূর্য, রবি মানে তেজ, রবি মানে নিউ জেনারেশন। রবির বছরে তোমার সবসময় দেখবে, তুমি একটা কথা বলো, সরকার তো গঠন হয়ে গেছে, মানে তুমি বুঝে গেছো, 208টা সিট পেয়েছে 294 খানা সিটের মধ্যে। তুমি সত্যি করে বলো, তুমি 10টা কোনো এমএলএ এর নাম বলতে পারবে কারেন্ট সিচুয়েশনে? আমি তিনটে বলতে পারি, 4টে বলতে পারি।
4টে বলতে পারবে। তোমাকে আমি 10টা বললাম, তুমি 5টাও বলতে পারলে না। পাঁচটাও বলতে পারবে হাফও বলতে পারলে না। না। কিন্তু তারা তো নতুন এমএলএ হয়েছে হ্যাঁ, পশ্চিমবাংলার কোনো না কোনো বিধানসভা থেকে। হ্যাঁ। সূর্য মানে নতুন। তুমি দেখো কত নতুন, নতুন লোক তুমি নামই বলতে পারবে না। না আমি জানি না। আমি তো কিন্তু ওইভাবে ওই আগামী 5 মাইন্ডসেটে বছরেও তুমি হয়তো নাম মনে রাখতে পারবে না। পারবো না মনে রাখতে। কিন্তু পারবে না। কেন জানো? সূর্য মানে নতুন। সূর্য মানে সবসময় নিউ জেনারেশনে আপগ্রেশন হবে। সূর্য যত বছর এগাবে তত দেবে। এই বছর প্রচন্ড গরম পড়বে। এই বছর প্রচন্ড গরম পড়বে। সূর্য তো সূর্য তো তোমার সবসময় হবে। সূর্য তো তেমন যুদ্ধ হবে বেশি। যুদ্ধ হবে এই বছর। হ্যাঁ, যুদ্ধ তো চললো। মার্চ অব্দি তো যুদ্ধ চললো। তোমার মনে হয় না দাদা, আজকের যে পশ্চিমবঙ্গের হিন্দু যারা ছিল হুম। তারা কোনো না কোনোভাবে লুকিয়েছিল এই জেতার যে রেজাল্টটা, এই 4 তারিখের রেজাল্টটা মানে আমাদেরকে অনেক কিছু, অনেক হিন্দুদেরকে আমাদের সামনে এনে তুলে ধরে দিল। আমি লুকিয়ে ছিল বলবো না। ব্যাপারটা ওই যে আমি তোমার বুঝতে হবে। হিন্দুরা কিন্তু ভোট দেয়। কত পার্সেন্ট দেয়? এবার তোমায় দেখতে হবে হিন্দুরা ভোটটাকে ডিভাইড করে দিত। 4টে পার্টিতে ভাগ করে দিত। তুমি একটা পার্টির লোক, হ্যাঁ, বা তুমি একটা পার্টির সিম্বলে তুমি দেবো অলরেডি ডিসাইডেড। আমি একটা দেবো ডিসাইডেড। সে একজন দেবে, আরেকজন আরেকটা পার্টিতে দেবে, সে ডিসাইডেড। এবারে কি হয়েছে, হিন্দুরা সবাই এক জায়গায় ভোটটাকে ফেলেছে। আজ ভোটটাকে ফেলেছে বলে এইরকম রেজাল্ট হয়েছে। ভোটটাকে তুমি স্প্লিট করে দিলে, মানে ছড়িয়ে দিলে, আমি অন্য পার্টি দিয়েছি, তুমি অন্য পার্টি দিয়েছি, তাতে কি হয়ে যাচ্ছে, কেন আমাদের একটা সম্প্রদায়ের ভোটটা এক জায়গায় পড়ছে, সেই জায়গাটা তো করছে না। কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের ভোট কিন্তু এক জায়গায় পড়ছে। দেখো এই বছর আমি তোমাকে এটাও বলি, মুসলিম সম্প্রদায়ের ভোটও স্প্লিট হয়েছে, মানে ছড়িয়ে গেছে। অনেক মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে। আমি তোমায় বলছি তো কেন দিয়েছে। টিভি মানে টিভিতে এসছে, তারা বলছে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। হ্যাঁ, না না দিয়েছি না, স্প্লিট হয়ে গেছে ভোটটা। তার জন্যই দেখো রুলিং সরকারের যে ছিল, হ্যাঁ, এই সরকারের কিন্তু সিটটা কত হয়েছে, 80টা পেয়েছে। হুম, 80টা সিট পেয়েছে। তুমি দেখো মুসলিম এলাকাতে কিন্তু সব বিজেপি সিট জিতেছে, দেখেছো কি? হ্যাঁ, হ্যাঁ, 92% কে 90% সিট তুমি মালদা মুর্শিদাবাদে, হ্যাঁ, মালদা মুর্শিদাবাদে মুসলিম বেল্টে, হ্যাঁ, দুটো হুমায়ুন কবির বাবু পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, হুমায়ুন কবির বাবু দুটো পেয়েছেন। বামফ্রন্ট একটা সিট পেয়েছে। আইএসএফ পেয়েছে ভাঙড় বিধানসভা একটা সিট, ঠিক আছে। কংগ্রেস পেয়েছে দুটো সিট। হ্যাঁ, তুমি বাদ বাকি যে মুসলমান যে মালদা মুর্শিদাবাদে প্রায় 30-32টা সিট সব বিজেপি পেয়েছে। এটা কি তুমি খেয়াল করেছো? লোকেরা বলবে হয়তো মুসলিম ভোটটা স্প্লিট হয়ে গেছে, হিন্দু ভোটটা এক জায়গায় পড়েছে বলে বিজেপি পেয়ে গেছে। না, তোমাকে মুসলিম ভোটও পেয়েছে তো বিজেপি। এটাও তো হতে পারে মুসলিমরা বুঝতে পেরেছিল যে এই সময় চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, দেখো চেঞ্জ তো হচ্ছেই, বুঝতেই পারছে। সবসময় তুমি ভাববে গ্রামগঞ্জ আগে সিগন্যাল দেয়। পঞ্চায়েত ভোট প্রথম সিগন্যাল দেয়। গ্রামগঞ্জ সবসময় তোমায় সিগন্যাল দেবে। কেন আমি নানান গ্রামের চেম্বার করি তো, আমি বহুদিন ধরে তারা বলছে দাদা আমরা ভোটটা দিতে পারলে আমরা ঠিক জায়গায় ভোটটা ফেলবো। তোমার কথার মধ্যে বোঝো ব্যাপারটা। দাদা আমরা ভোটটা দিতে পারবে, কেউ দাদা বলে, কেউ আমাকে স্যার বলে, বলে ভোটটা ঠিক দিতে পারলে আমরা ঠিক জায়গায় ভোটটা ফেলবো। তার মানে কথাটা তোমায় বুঝতে হবে কি বলতে চাইছে সে। আজ ভোট দেওয়ার জায়গা পেয়েছে, মানুষ ভোট দিচ্ছে এক জায়গায়। এইটাতে তুমি তুমি বলবে এই তুমি দেখো 8% টোটাল যা মুসলিম ভোট আছে, 8% মুসলিম ভোট কিন্তু সুইং করেছে। তৃণমূল যেই সরকার ছিল সেখান থেকে মুসলিম ভোট কমেছে তৃণমূলের 8%। হ্যাঁ, এটা তুমি দেখো আজকের স্ট্যাটিস্টিক্সটা দিয়েছে। কারণটা কি? কারণ মুসলিমরা শিক্ষিত হচ্ছে না, মুসলিমরা চাইছে না, এই দল আমাকে ভালো রাখতে পারে। দেখো গ্রাম, আমি তোমায় কি বললাম একটা কথা, গ্রাম, হ্যাঁ, গ্রাম কিন্তু আগে সিগন্যাল দেয়। নিশ্চয়ই। হ্যাঁ, কেন আমি এমন এমন গ্রামে যাই বা আমি চেম্বার করি, বা এমন এমন গ্রামে আছে তারা 5টার পরে বেরাতে পারে না ঘর থেকে। 5টার পরে এখনো তাদের আলো মানে রাস্তায় বেরোনো বারণ আছে, মানে মেয়েদের। সেটা হিন্দু, মানে হিন্দু এলাকায় আমি বলছি, মুসলিম এলাকাও বলছি। তো এরকম এরকম জায়গা থেকে তোমার আসে, তার জন্য তুমি দেখবে গ্রাম যে কোন তোমায় সিগন্যাল দেবে, তোমাকে
তখনই বুঝতে পারবে। কেন আমি নানান চেম্বারে যাচ্ছি, নানান ডিস্ট্রিক্টে যাই, চেম্বার করি, ক্লায়েন্ট আসে আমার কাছে, তারা বলে দাদা আমরা ভোটটা দিতে পারছি না, ভোটটা দিতে পারলে ঠিক জায়গায় ভোট ফেলবো। তো এক জায়গায় ভোট পড়লে এইটার রেজাল্ট, এইটার আমার মনে হয়, এটা আমার পার্সোনাল সাজেশন, আমার এটা তোমার হলো এক জায়গায় ভোটের রেজাল্ট। তা তোমার কি মনে হয় মমতা ব্যানার্জির কি এই যে ওনার যে জন্ম ছক বা হুম, জন্ম দেখে তুমি তো হুম। দেখেছো এগুলো, তোমার কি মনে হয়েছে যে মমতা ব্যানার্জির এই যে সময়টা বা 2000 তুমি বলে 25 হলে তৃণমূল জিততো, মানে হুম। মমতা ব্যানার্জি জিততো? এবার আমি তোমার একটা কথা বলি। আমি হুম, প্রশ্নটা একটু শেষ হুম। করি। আমি তোমাকে জানতে চাই 2026-এ মমতা ব্যানার্জি হারবেই, এই ব্যাপারটা কেন তুমি একটু মানে ভেবেছিলে যে এরকম একটা ব্যাপার? 2026 হলো পরিবর্তনের বছর। এটা তুমি বলেছো। হ্যাঁ, না, তার ছকে কি এবার কোনো আবার প্রবলেম দেখো, ছিল? মমতা ব্যানার্জির ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কোনোটাই কারেক্ট নয়। যেটা ওনার গুগলে কোনো প্রোফাইল দেওয়া আছে বা যেই প্রোফাইলটা গুগল ইউজ করে, সেটাতে কোনোটাতেই মমতা ব্যানার্জি মেলে না। 2021 সালেও আমি কুস্তি করেছিলাম 2021-এর বিধানসভার জন্যে, তখনও এই প্রোফাইলটা মেলেনি। whereas তুমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেওয়া সব থাকে, ঠিক। একদম কারেক্ট আছে। উনি সারা জীবন আনম্যারিড থাকবেন। ওনার মাঙ্গলিক দোষ আছে, মঙ্গল উচ্চস্থ, তার জন্য অত বড় লিডার উনি। আমি জানি কিন্তু উনি কিন্তু জ্যোতিষ মানে না, হুম, তন্ত্র মানে না। সে মানে না, কিন্তু ওনার তো জন্ম সময় আছে। হ্যাঁ, অবশ্যই আছে। জন্মটা ডেট অফ বার্থ আছে ওনার। ওনার মঙ্গলটা উচ্চস্থ। প্রচন্ড উঁচুস্থ। হুম। একসাথে মঙ্গল দুটো জায়গা জিতেছে তিনি। দুটো জায়গা যে না, উনি তো আগের বছর মুখ্যমন্ত্রী আগের হারিয়েছিল। বছরও তো মানে মানে জিতেছিল মানে নন্দীগ্রাম আর ভবানীপুর। না 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 না, নন্দীগ্রাম ভবানীপুর এবারে জিতেছে 2026-এ। হ্যাঁ, আগের বছর তো মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামই হারিয়েছিল। নন্দীগ্রামে, হ্যাঁ সরি হ্যাঁ, সরি, নন্দীগ্রামে হারিয়েছিলেন হ্যাঁ, উনি। 1900 সামথিং ভোটে, হুম 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 2000 ভোটের হুম কাছাকাছি। হুম। তো ওনার মানে মঙ্গলটা উচ্চস্থ। ওনার মঙ্গলটা উচ্চস্থ বলে ওনার অতটাই কানেকশন আছে। আর ওনার শরীরে কিন্তু পাওয়ার প্রচন্ড। উনি কিন্তু হার মানেন না। উনি কিন্তু হার মানেন না। তুমি দেখো, এই যে আগের বারে 2021-এ 77টা সিটতে বিজেপি আটকে যান। হ্যাঁ, তারপরেও কিন্তু 2026-এ সে সরকার করলো 200+ সিট নিয়ে। তার মানে কি, সে আবার চ্যালেঞ্জ করলো মুখ্যমন্ত্রীকে, আপনার ঘরে আমার ঘরে এসে আপনাকে আমি হারিয়েছিলাম, এবার আপনার ঘরে গিয়ে আমি আপনাকে হারাবো, আর বেশি ভোটে হারাবো। ও চ্যালেঞ্জটা তুমি শুনেছিলে? নিশ্চয়ই শুনেছি, হুম, দেখিয়ে তো দিল। হুম। ভবানীপুর তো বলছে, না না, ভবানীপুরে তো এটাই কত তোমায় ভাবতে হবে। না, কেন কতটা পার্সেন্টেজ, আমি 15,000 এক্সট্রা। শুভেন্দুর অধিকারী চার্ট নিয়ে এখন ওনার রাজ্যটক চলছে। ওনার রাজ্যটক চলছে। ওনার যোগ যা আছে, ওনার এখন যোগ যা আছে, ওনার এখন রাজ্যটক যোগ চলছে। উনি এখন যেই সিটে দাঁড়াবেন সেই সিটে জিতে যাবেন। আমি কিন্তু এটা না বিজেপি সরকার করার পরে আমি তোমার কাছে এসে বলছি তাই জন্য নয়। আমি এর আগেও আমি তখন ইলেকশনে ফার্স্ট ফেস হয়নি, তার আগেও আমি একটা চ্যানেলে পডকাস্ট করি, সেখানেও আমি বলেছি তুমি না চেক করে গুগলে চেক করে ইউটিউবে চেক করে দেখে নিতে পারবে। ওনার একটা রাজযোগ চলছে। উনি এমন, আমি তোমাকে একটা কথা বলে দিই, ওনার এমন রাশি আছে না, ওনার শুভেন্দু অধিকারী এমন রাশি আছে, পশ্চিমবাংলা থেকে প্রণব মুখার্জির পরে কেউ রাষ্ট্রপতি হলে দ্যাট ইজ শুভেন্দু অধিকারী হবে। এত বড় কথা আমি তোমায় বলে দিলাম, তুমি মিলিয়ে নেবে কোনোদিন। কোনো বাঙালি রাষ্ট্রপতি হলে প্রণব মুখার্জির পর শুভেন্দু অধিকারী হবে, পলিটিক্স ফিল্ড থেকে। আর প্রণব মুখার্জি পলিটিশিয়ান ছিল। কংগ্রেসের হয়েছিলেন হ্যাঁ, তিনি। তারপরে শুভেন্দু অধিকারী হবে। ওনার এই টাইপের রাশি আছে। উনি উচ্চ মাসের পলিটিশিয়ান। তা তুমি একটা একটা কথা মাঝখানে বলে ওনার কোনো বিয়ে হবে না, না, তো এর কারণটা কি? বিয়ের উনি যোগ নেই, ওনার মাঙ্গলিক দোষ। তো উচ্চস্থ, মাঙ্গলিক দোষ না তো না না অনেকেরই থাকে, তাদের তো বিয়ে না, হচ্ছে। এবার বলতে হবে, ওনার উচ্চস্থ মাঙ্গলিক আছে, এটা খুব হাই পাওয়ার। হাই পাওয়ারে মাঙ্গলিক আছে। ওটা তার রাজনীতি হ্যাঁ, দেখতে পাই যেটা আমরা। হ্যাঁ, ওনার রবি আর মাঙ্গলিক দুটোই আছে। ওনার দেখবে সোনা গয়না পরার কোনো শখ নেই, হুম, লাক্সারিটা কম। ওনাকে দেখবেন না আইফোন ইউজ করতে, না। ওনার ওনার দেখবেন না হাতে সোনা গয়না পরা আছে।
এগুলো এক একটা রাশিতে এক একটা বর্ণ হয়। তোমার কাছে অভিষেক ব্যানার্জি কেমন? এত তো বড় বড় কথা, এত বাজে বাজে কথা বলেছে। অভিষেক ব্যানার্জি কোনোদিনই মুখ্যমন্ত্রী হতে পারবেন না, হবেই না। কোনোদিন বাংলার আর হবে মুখ্যমন্ত্রী কি, হতে পারবেন চলেই তো গেছে তিনি। না। চলে গেছে, সে পরের টাইমে আসবে কিনা সেটা তো তুমিও জানো না। সেটাও ঠিক। হ্যাঁ, 2031 সালে ভোটে আসবে কিনা। অভিষেক ব্যানার্জির মুখ্যমন্ত্রীর যোগ নেই। এক একটা রাশিতে এক একটা মানুষের যোগ থাকে। অনেক পলিটিশিয়ান আছে দেখবে 7 থেকে 6 বার দাঁড়িয়েছে, কোনোদিন ইলেকশন জেতে না। আর এমন এমন পলিটিশিয়ান আছে ফার্স্ট টাইম দাঁড়িয়েছে, কোনো পলিটিক্স বোঝেন না, অন্য ফিল্ড থেকে এসেছেন, পলিটিক্সে দাঁড়িয়েছেন, সে মন্ত্রী হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, এমপি হয়ে গেছে। বহু পলিটিশিয়ান আছে। এক একটা রাশিতে এক একটা মানুষের সঙ্গে পার্সোনালিটি ম্যাচ করে। তোমাকে এটা বুঝতে হবে। এমন 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 যোগ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না। সবার মুখ্যমন্ত্রী হবার যোগ থাকে না। এগুলো এইগুলো দেখো সবসময় হাতে থাকে, তাহলেই হয়। এগুলো হাতে থাকতে হয় তারপরে। তোমার কি মনে হয় আমাদের এই পশ্চিমবঙ্গের 2026টা কি একটা তো পরিবর্তন আছে? পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ। যা হোক, যা হওয়ার হয়ে গেছে। হুম। কোনোদিন কি আমরা কি এই ব্যাপারটা থেকে, এই বিজেপি থেকে আমরা কোনোদিন অন্য কোনো ইয়েতে যেতে পারি কি? তুমি যেটা বললে যে তুমি জানো না তো কৌশিক, যে তুমি পরে কি হবে, তৃণমূলে আসতেও পারে। কোনটা, কার কথা বলতে চাইছো? আমি বলছি তৃণমূল কি আবার কোনোদিনও ফেরত আসতে পারে? তোমার কি মনে হচ্ছে ওর দেখো হিসাবে? এখন 2000 বিজেপির এখন একটা জোক চলছে। সেই জোকে এখন 52 বছর অবধি বিজেপি রাজ্য করবে, রাজ্যকে আছে। সেটা সারা ভারতবর্ষ ধরো কি পশ্চিমবাংলা ধরো, 52 বছর থাকবে বিজেপি। তার মধ্যে দেখো 15 বছর কাটিয়ে ফেলেছে বিজেপি ভারতবর্ষে। আর ধরে নাও 37 বছর মতন বিজেপি থাকবে, সেটা কেন্দ্রে থাকুক আর রাজ্যে থাকুক। বুঝতে পেরেছো তো? এইটা এখন একটা চলছে, এরা ফেজ, এক একজনে এক একটা পার্টিতে এক এক রকম চলে। এক একটা পার্টি, তোমার বিজেপির তখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কুষ্টি করবে, আর তৃণমূলের কুষ্টি করবে, তৃণমূল কংগ্রেসের যখন কুষ্টি করবে, তখন দেখবে সব সময় বিজেপির এটা খুব ভালো যোগ। হুম, যোগটা খুব ভালো। মানে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি হ্যাঁ, তৈরি করেছিলেন, হ্যাঁ, সেই ডেটটা নিয়ে বলছি। সেই ডেটটা ডেট অফ বার্থ ধরতে হচ্ছে ওটাকে। হ্যাঁ, বিজেপি পার্টির ডেট অফ বার্থ ওটা ধরতে হচ্ছে, জন্ম সময় ধরতে হচ্ছে, আর জন্মস্থান কোথায় হচ্ছে পার্টিটা তৈরি করছে। এর মানুষের যেরকম হয়, একটা একটা মানুষ বা একটা এর যেরকম ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ হয়। হুম, তো এই সেটা ধরে করো, তুমি চোখ দেখে দেখো, তুমি নানান অ্যাস্ট্রোলজারের সঙ্গে তুমি এই আমি যা যা বলে যাচ্ছি তোমার পডকাস্টে, তুমি সেইগুলো সেম জিনিসগুলো তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দেখো, একই আমার সঙ্গে কথা মিলছে কিনা। ভুল হলে আমাকে বলবে, তো ধীমানদা আপনার তোমার ভুল হয়েছে। কেন আমি বহুদিন ঘাটছি তো লাইনটা। ঠিক। কিন্তু তোমাকে আমি যেদিন বলেছিলাম বিজেপি সরকারে আসছে হ্যাঁ। 4 তারিখে, তুমি অবাক হয়ে গেছিলে, আমার মনে আছে। হ্যাঁ, আমি কি অবাক বলছো? হয়েছি, কি বলছো তুমি এটা? মানে হুম, আর আমাদের হুম। মানে এইবারে প্রথম আমি কোনো ভোট দেখলাম যেখানে পুরো জেনারেশন, একটা জেনারেশন, আমার জেনারেশন, জেনজি বলা জানি না আমাকে জেনজি রাখবে কিনা, তার আমাদের দিয়ে যারা 5-6 বছর ছোট যারা, এবং আমাদের দিয়ে 5-10 বছরের বড় যারা, প্রত্যেকেই টেনশনে ছিল কে আসবে। কারণ এইবারে আমাদের কিন্তু পরিবর্তনের দরকার মতো। এইবারে ভোটের মতো কিন্তু কোনোদিন, আমি জানি না, তুমি আমার থেকে অনেক সিনিয়র, তুমি কি পশ্চিমবাংলায় দেখেছো কিনা আমি জানি না। যত ভোট পড়েছে হুম 294টা কেন্দ্র, তার মধ্যে 293 মানে 293টা ভোট হয়েছে, একটা ভোট ফলতারটা বাকি আছে। মহিলা ভোটার সবার থেকে বেশি ভোট দিয়েছে, জানো? মহিলা ভোটাররা সবার থেকে বেশি ভোট দিয়েছে। এটার কারণটা কি অভয়ার জন্য? একটা তুমি অভয় ধরো, আর মহিলারা না সবসময় না চেঞ্জের গন্ধ বেশি আগে পায়। তুমি কোনো সময় ছোটবেলায় কোনোদিন বিড়ি সিগারেট খেয়েছে, মায়ের সামনে দূর থেকে কিন্তু মা বলে দিত, কি করেছিস যে এর গন্ধ লাগছে। তুমি এটা খেয়াল করে দেখো। ঠিক। আমাকে অস্বীকার আমি করতে পারবো না, ঠিক ঠিক। এটা তোমার ক্ষেত্রে খেয়াল, আমার ক্ষেত্রেও তাই। ঠিক ধরে নিত মারা, কি বাজে জিনিসের গন্ধ আসছে রে।
তুমি কিন্তু আর বিয়ারাস বাবা যদি- হলে কিন্তু এটা ধরতে পারে না। না, আর যদি অন্য হুম। কোনো কাজ, যদি আমি হুম। সিগারেট বিড়ি না খেয়ে অন্য কিছু করে আসি, হ্যাঁ। কোনো বদমাইশি কারো ধরো হুম। খেলতে গিয়ে কারো কিছু হুম। ক্ষতি করে, তাও বুঝতে পেরে যায়। মহিলা ভোটার সবসময় চেঞ্জের গন্ধ সবসময়, মহিলাদের এমন একটা সেন্স আছে রাশিতে, সেটাতে মহিলারা সবসময় দেখবে চেঞ্জ আনে। মহিলারা, তার জন্য সবাই একটা কথা আছে দেখবে, বাড়িতে যাকে ঠিক রাখ, হোম মিনিস্টারকে ঠিক রাখিস। হ্যাঁ, হুম? আমাদের তো পরিচিত কথাই আছে, হোম মিনিস্টার মানে সে কোনো মহিলা হবে, তাই তো? সে মা হোক, দিদি হোক, বা ঘরের বউ হোক, কিন্তু হোম মিনিস্টার মানে কি? কোনো মহিলা, তাই তো? তার জন্যে এবার তুমি বলো অভয়া, অভয়াটা দেখো, একটা সারা বাংলায় কোটি কোটি, সারা পৃথিবী অভয়াকে নিয়ে একটা আন্দোলন করেছে। সে কেউ অনলাইনে করেছে, কেউ ফেসবুকে করেছে, কেউ ইনস্টাগ্রামে করেছে, কেউ পথে হেঁটেছে রাত্রির পর রাত, রাতের পর রাত জেগেছে করেছে। অভয়ার তো একটা ফ্যাক্টর আছেই বাংলায়। দেখো অভয়াটা কিন্তু মহিলা, আর অভয়ার মাও কিন্তু মহিলাই। রত্না দেবনাথ, রত্না হুম। কাকিমা। হুম। তো অভয়াটা তো ফ্যাক্টর আছেই। আজ অভয়া না হলে 2026-এ পরিবর্তন হতো না, এটাও আমি তোমায় আজ বলে গেলাম। একটা পরিবর্তন করতে গেলে তোমার একটা জিনিস লাগবে, কার উপরে বেস করে মানুষ যেত। অভয়াটা যা পশ্চিম বাংলা কেন সারা পৃথিবী নেমেছিল। অরিজিৎ সিং গান লিখে দিয়েছে। হ্যাঁ। আর কবে? তো আমি এটা কথা বলছি না, তুমি সারা পৃথিবী প্রতিবাদ করেছে। আমি শুধু পশ্চিম বাংলা প্রতিবাদে আমি যাচ্ছি না, সারা পৃথিবী করেছে। কেউ নেটে করেছে, কেউ ইউটিউবে করেছে, কেউ টুইটারে করেছে, কেউ ফেসবুকে করেছে, কেউ যে যার মতন, যেটার মতন পেরেছে সে যা করেছে। কিন্তু দেখো, আজ এই প্রতিবাদটা হয়েছে বলে, আজ আমি মনে করি, আমি একটা অ্যাস্ট্রোলজার হিসেবে মনে করি, তার জন্য পরিবর্তন হয়েছে। তোমার মনে হয় না যে এই ধরনের যারা ফ্যামিলির লোকেরা, আহ, ভগবান চাইবে না এরকম কোনোদিন কারো কোনো মায়ের কোল খালি না হয়ে যাক, সেই মাকে রাজনীতিতে নামতে হয়েছে, এটা কি তোমার কাছে ঠিক না ভুল? দেখো, রাজনীতিতে নামতে হয়েছে, ওনার নিশ্চয় ন্যায় বিচারের জন্য নেমেছেন। ওনার মতন ভদ্রমহিলাকে নামতে হওয়াটা তো খুবই আনএক্সপেক্টেড, তাই না? আজ ভদ্রমহিলা আজ জিতেছে বলে তুমি হয়তো আলোচনা করছো স্টুডিওতে। আজ কাকিমা বা উনি হয়ে গেলে, আপনি হেরে গেলে, তুমি কি আর স্টুডিওতে আলোচনা করতে? কিন্তু ওনার সঙ্গে যেটা হয়েছে সেটা উনি জানেন, ওনার বাড়ির বাবা মা জানে, অভয়ার বাবা মাই জানে, আর কাকিমা নিজে জানে কি অবস্থা হয়েছে। আজ কাকিমাকে আমার নিজের পার্সোনালি খুব খারাপ লাগছিল, কাকিমা যখন গরমের মধ্যে ভোটের জন্য বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করছিল। প্রত্যেকটা মহিলা মা কারণ কাকিমা আমি দেখো, কেঁদেছে ভোট কিন্তু। দিয়েছে কি দেয়নি কিনা, কিন্তু ওনার মতন একটা ভদ্র মহিলা যার এরকম সাইডব্যাক হয়েছে, সে কেন তাকে ভোটে নামতে হবে? তোমার কি মনে হয় এটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে, আমি চাই ঠিক হয়েছে। আমার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পার্সোনালি, আমি বললাম ঠিক। না কারণ দেখো, নিজের জন্য নিজেকে লড়তে হবে, কারণ কেউ নেই। কারণ আমি এটাই বলতে চাই, আজ অভয়ার মাকে নিজেকে লড়ে জায়গাটা করে নিতে হলো হ্যাঁ, মেয়ের ন্যায় বিচারের জন্যে। নিশ্চয়ই। ন্যায় বিচারের জন্য নিজেকে লড়তে হলো। নিজের মেয়েও গেল, নিজেকে লড়ে নিয়ে দিয়ে আবার তার জায়গা ন্যায়ের জন্যে একটা জায়গায় এসে দাঁড়ালো। এইটা কি দরকার ছিল? আমার ঘরে তো দিদি আছে, বোন আছে, এটা লোকের বাড়িতে কেন আজ একটা ডাক্তার মেয়েকে এরকম করতে হলো কেন? তার উত্তর কি দেবে, আর কারাই দেবে? আজ আমি পার্সোনালি বলছি, আজ কাকিমা জিতেছে, আমি সবার থেকে বেশি খুশি হয়েছে। কাকিমা আজ জিতেছে, কাকিমা কি কাজ করতে পারবে কি পারবে না তার ব্যক্তিগত ব্যাপার, তার শরীর একটা ব্যাপার আছে, উনি নন পলিটিক্যাল ভদ্রমহিলা।
আর তুমি বলো তাহলে তো উনি সিম্বলে দাঁড়িয়েছেন কেন? একটা পার্টিতে দাঁড়াতে হবে, দাঁড়িয়েছেন, তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেসবে যাচ্ছি না। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে আমি বলছি, উনি, আমি মনে করি ওনার এই জয়টা হলো সারা বাংলার জয়, সারা ভারতবর্ষের জয়, সারা পৃথিবীর জয় আজকে। ও নিজের সিটটা হয়তো জিতেছে, নিজের বিধানসভাটা জিতেছে, কিন্তু ওনার সারা পৃথিবী ওনাকে সাপোর্ট করেছেন। তুমি আজকে দেখো বিজেপি 208টা সিট পেয়েছে। কজন তুমি দেখো বিজেপির কোনো লিডারের ছবি দিয়ে ছবি দিচ্ছে? সব দেখো তুমি অভয়ের মাকে দিয়ে ছবিটা দিচ্ছে। তুমি স্ট্যাটাস গুলো খেয়াল করছো? একদম। তাহলে তোমাকে বুঝতে হবে এটাই। আজ কাকিমা এরকম ফাইট কাকিমা করতে পেরেছে, সব ফ্যামিলি করতে পারে না। করতে পারে কি? নিশ্চয়ই ভেঙে গেছে, তো কি বলে আমার তারপরে যা উনি হারানোর যে তো আমি হারিয়েই ফেলেছি। ফাইট করে যে ইলেকশনে দাঁড়াতে গেল, ওনার মনোমতো কথা, আমি ইলেকশনে দাঁড়াবো, আমি দাঁড়িয়ে জিতবো, সেটাই তো বড় ব্যাপার। সেটাই তো বড় ব্যাপার, তোমাকে তো বুঝতে হবে তো। কিন্তু ওনাকে সত্যি জোরাম করে প্রণাম করা উচিত। ফাইটার, রিয়েল ফাইটার। আগে দেখলাম যাকে আমার মনে মনে ফাইটার রাখছি। দাদা তুমি একটা কথা বলো, আমাদের তৃণমূলের মধ্যে থেকেও অনেকে জিতেছে, তার মধ্যে একজন হচ্ছে মদন মিত্র, ফেমাস ওয়ান, লাইভেও এসেছিলেন কালকে তিনি। তোমার কি মনে হয় মদন মিত্র যিনি আছেন, সোয়াগ মানুষ, ওনার কি এরকম একটা চলছে, উনি কিন্তু অনেকদিন ধরে জিতছেন, এটা তোমার কাছে কি মনে হয় যে ওনার কি কুষ্টিটা ভালো? মদন মিত্র, আমি বিধানসভা ভোটের যখন দবের থেকে হয়েছে, তার আগে আমি একটা স্টুডিওতে পডকাস্ট করেছিলাম, নিউজ চ্যানেলে, তুমি ইউটিউব সার্চ করলে পেরে যাবে। আমি বলেছিলাম বড় বড় বাংলায় মন্ত্রীরা হেরে যাবে, স্টুডিওর অ্যাঙ্কার আমার উপরে হেসেছিল। সত্যি বলছেন? আমাকে বলেছিল এই ভাষাটা, ধীমানবাবু আপনি সত্যি বলছেন? আজ তুমি দেখো পশ্চিমবাংলায় 15টা মন্ত্রী আজকে হেরে গেছে। আমার ভুল না হলে তুমি দেখে নিও, গুনে নিও, 15টা মন্ত্রী হেরে গেছে। আমি শুধু একটাই বলছিলাম, 394টা 294 খানা সিটের মধ্যে তৃণমূলের একটা ক্যান্ডিডেট যে কনফার্ম জিতবে, তার ইজ নাম মদন মিত্র। আমি বলেছিলাম, তুমি আমার ইউটিউবে পুরো দেখে নিও। কেন বলো তো? ওনার ব্যাড টাইমটা চলে গেছেন। ব্যাড টাইম চলে গেছে, হ্যাঁ। আজ কামারহাটি সিটটা মদন মিত্রর জন্য জিতেছে, তৃণমূলের জন্য কামারহাটি সিট জেতেনি। আমি আজকে এত এত বড় কথা বলে দিলাম। 2 থেকে 2,500 ভোটের মধ্যে জিতেছে মদন মিত্র। কামারহাটি বিধানসভায় দাঁড়ান উনি, আর প্রথম থেকে এগিয়েছিলেন কিন্তু। আমি আমার পোস্টাল ব্যালট ভোট থেকে একদম লাস্ট রাউন্ডে সার্টিফিকেট পর্যন্ত 1 মিনিটে একটা ভোটেও পিছানো যায়নি। আমি 2016-তে মদন মিত্র একবার ইলেকশন হেরেছিলেন। হ্যাঁ। কামারহাটি বিধানসভা থেকে, ঠিক আছে? তখন ওনার যে টাইমটা চলছিল, সেই টাইমটা আর 2026-এর টাইমটা আকাশ পাকাশ তফাৎ। বড় বড় মন্ত্রীরা তো হেরে গেল। বড় বড় মন্ত্রীরা, এক একটা মন্ত্রী 2-3টে মন্ত্রীতেও ছিল, সেসব লোকও তো হেরে গেছে। হ্যাঁ, তুমি দেখো মদন মিত্র হারেনি। মদন মিত্র হারেনি, এক একটা মন্ত্রী 3টে করে মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী নিজেই হেরে গেলেন। হ্যাঁ, এর থেকে বড় আর কি কথা বলবো আমি? মুখ্যমন্ত্রী নিজে হেরে গেলেন, কিন্তু মদন মিত্র হারেনি। এটা মদন মিত্রর জন্য কামারহাটি সিট জিতেছে, অনলি মদন মিত্র। আমি এত বড় কথা আজকে তোমার স্টুডিওতে বলে গেলাম। মদন মিত্র যা রাশি আছে, যা যোগ আছে, তার জন্য জিতেছে। মদন মিত্রকে ওই সিটটা কামারহাটিতে না দিলে তৃণমূল ওই সিটটা হারতো, ওই সিটটা হারতো, বিবাদ মানে 25 থেকে 20,000 ভোটে হারতো। একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো, এই তৃণমূলরা বা তৃণমূল যারা করেছেন, তারা একটা জায়গায় দেখা গেছে যে মুসলিমদের একটু বেশি প্রায়োরিটি দিয়েছে, সবাই বলেছে এটা। আজকে তার জন্য কিন্তু আমাদের বাংলার লোকেরা কোনো না কোনো ভাবে খেপে গিয়ে বাঙালি কি করতে পারে সেটা দেখিয়েছে। তোমার কাছে কি মনে হয় ইসলাম ধর্ম অবলম্বী যে মানুষগুলো আছে, তারা তৃণমূলের সাপোর্টে বেশিরভাগ থাকতো, নাকি তোমার কি মনে হয় তারা কি এখন, তুমি প্রথমেই বলে একটু ভাগাভাগি হয়েছে, তো বর্তমানে তোমার কি মনে হয় এটা একটু বলো। আর আগে তৃণমূল ইসলাম ধর্মীয় অবলম্বন মুসলিম যারা আছে তাদেরকে নিয়ে কি করতো, সেটা কি ঠিক করতো? দেখো, এবার তোমার বুঝতে হবে,
তুমি মুসলিমরা আগে ব্রাহ্মণকে 34 বছর ভোট দিত। মুসলিমরা রিজিনাল পার্টিরা এই মুসলিম ভোটটা ইউজ করেছে। আজ মুসলিম ভোটটা ভাগ হয়ে যেতে কিন্তু সরকারটাই পড়ে গেল, আমার ভুল না হলে। মুসলিম ভোট ভাগ হওয়ার জন্য হচ্ছে, হিন্দুরা একদিকে ভোট দিয়েছে। আমি আবার একটা কথা রিপিট করি, হিন্দুদের ভোট সব একদিকে গেছে, কিন্তু মুসলমান ভোটটা ডিভাইড হয়েছে। মুসলমান ভোটটা একদিকে পড়লে তৃণমূল আবার সরকারে থেকে যেত। এত বলছো? হ্যাঁ, তুমি এইটা তো আজ ভোট স্ট্র্যাটেজিটা তো আজকে দেখো, তুমি স্ট্র্যাটেজিগুলো দিয়েছে তারা কিন্তু সব এইটাই দিয়েছে। মুসলিম ভোটটা ডিভাইড হয়েছে, সেটা কিসে কিসে গেছে মুসলিম ভোট? তৃণমূলে তো গেছেই, আইএসএফ এ গেছে, বামফ্রন্টে গেছে। দেখো আইএসএফ, বামফ্রন্ট আর হলো কংগ্রেস 2021 জোটে দাঁড়িয়েছিল। তাতে কি হয়েছে? তাতে দেখো, তুমি বামফ্রন্ট ক্যান্ডিডেট একটা জায়গায় তোমার বিধানসভায় দাঁড়িয়েছো, হয়তো আমি কংগ্রেস মাইন্ডেড ছেলে, আমি কিন্তু যখন কংগ্রেস মাইন্ডেড ছেলে, আমি কিন্তু বামফ্রন্টকে ভোটটা দিইনি। তুমি তো জোট ক্যান্ডিডেট, আমি দিইনি। আমি কাকে দিয়েছি? কোন তৃণমূলকে দিয়েছি, ঠিক আছে? এবার ভিয়ারাজ দেখো 2026-এ এরা বামফ্রন্ট আর আইএসএফ একসঙ্গে জোটে দাঁড়িয়েছে, কিন্তু কংগ্রেস আলাদা আলাদা দাঁড়িয়েছে। তুমি মালদা মুর্শিদাবাদে বিজেপি যতগুলো সিট পেয়েছে মুসলিম এলাকায়, তুমি দেখো কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ এর ভোটটা 4টে জায়গায় ভাগ করেছে, প্লাস হুমায়ুন কবির 2 মাস আগে পার্টি খুলে সেও 2টো সিট পেয়েছে। সেই মুসলিম ভোটটাকে ইউজ করতো, এক জায়গায় পড়তো, সেটা এখন মুসলিম ভোটটা ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তার জন্যে আজ তুমি দেখো বিজেপি অত মালদা মুর্শিদাবাদে, তুমি কোনোদিন ভাবতে পেরেছিলে মালদা মুর্শিদাবাদে বিজেপি খাতা খুলতে পারবে? অসম্ভব। সেখানে কত সিট বাওয়াল হয়েছে যা রাস্তায়, এখানটায় কম বাওয়াল হয়েছে, ওখানে 20-25টা সিট পেয়েছে 2টো ডিস্ট্রিক্টে। তাহলে তো তোমার এটা ভাবতে হবে, এই ভোটটাকে ওরা ইউজ করতো, সেই ভোটটাকে ডিভাইড হয়ে গেছে, ভোটটা আজ ভাগ হয়ে গেছে। ভোটটা ভাগ না হলে এইবারেও সরকারে আসা বিজেপির সম্ভাবনা হতো না। যখনই ভোটটা ভেঙে গেছে, চারদিকে ভাগ হয়েছে, বিজেপিও কিছু মুসলিম ভোট পেয়েছে। তুমি দেখেছো আজকে? আমি কালকে থেকে দেখছি মুসলিম ভদ্র মহিলারা বিজেপিকে ভোট দিয়েছে। তার জন্য ভোটটা এক জায়গায় ভাগ হয়েছে। ভোট যখনই মুসলিম ভোট ভাগ হবে, তখনই সরকার চেঞ্জ হবে। তুমি বেরাজ দেখো 34 বছর যখন বামফ্রন্ট 2011-তে চলে গেল, বামফ্রন্ট তখন বলতো মুসলিম ভোট মানে বামফ্রন্ট, একটা কথা ছিল। মুসলিম ভোটটা যখনই এক জায়গায় পড়লো, তৃণমূল সরকার করে নিল, তাই তো? তাহলে এবার দেখো বিজেপি তো সব মুসলিম ভোট পায়নি, অল্প স্বল্প পেয়েছে, কিন্তু মুসলিম ভোটটা 3টে পার্টিতে ডিভাইড হয়েছে, বা 4টে পার্টিতে ডিভাইড হয়েছে, ভাগ করেছে বলেই আছে এরকম রেজাল্ট। আর হিন্দুরা তো এক জায়গায় দিয়েছেই ভোট, হিন্দুরা তো ভোট দেবে বলেই দিয়েছে, হিন্দুরা দেবে বলে তো ইন্টেন্ডেন্সলি দেবেই বলেই বলেছে। তুমি কি খবর পেয়েছো, সিপিএমরা কিন্তু আমাদের ভারতবর্ষে আর নেই, কোনো জায়গা দিয়ে ওরা জিতে। সিপিএম আর একটা স্টেটে ছিল, সেই স্টেট থেকেও কালকে মুছে গেছে। কেরালাতে ছিল, সেখান থেকেও চলে গেছে, সেখান দিয়ে চলে গেল। তাহলে ভাবো অবস্থা। আর যা অবস্থা, সিপিএম আর ফিরবে না, লেফটিস্টটা ফেরার চান্স নেই 2029 সালের পরে। মানে আমাদের ভারতবর্ষ থেকে মুছে গেল বলতে পারো। আমি তোমায় বললাম 2029 সালের পরে ওদের, তুমি বলো লেফটিস্টের অবস্থাটা কেমন? শোচনীয় যেন মনে হয়। এটা ইন্টেলেকচুয়ালি এই পার্টির সঙ্গে কিছু লাভের লাভ হয় কি ওদের? এই পার্টির সঙ্গে জোট করছে, আজকে কালকে এর সঙ্গে জোট করছে, কালকে ওর সঙ্গে জোট করছে। ভাবো, আজ মালদা মুর্শিদাবাদে যে কংগ্রেস 2টো সিট পেয়েছে, কংগ্রেস কিন্তু একা ইন্ডিভিজুয়াল দাঁড়িয়েছে বলে সিটটা পেয়েছে, বামফ্রন্টের সঙ্গে দাঁড়ালে সিটটা পেত না। এটা তোমার ভাবতে হবে। কংগ্রেস কিন্তু খারাপ রেজাল্ট করেনি, কংগ্রেস 2021-এ 0 ছিল,
লেফট বামফ্রন্টের সঙ্গে জোট করে 0 ছিল। সেখান থেকে 2026-এ 2টো সিট বার করতে পেরেছে। সেটা কিন্তু কংগ্রেসের জন্য গেইন হয়েছে। আজ তৃণমূলের বেল্টে গিয়ে 2টো সিট বার করা কংগ্রেসের ইন্ডিভিজুয়াল একা দাঁড়িয়ে, সেখানে কংগ্রেসের গেইন হয়েছে। আমি মনে করি অ্যাস্ট্রোলজিয়ার প্রেডিকশন হিসেবে কংগ্রেসের গেইন হয়েছে। আমি এটা বহুদিন আগে বলে দিয়েছিলাম কংগ্রেস খুব ভালো রেজাল্ট করবে। ঠিক। একটা কথা বলি, বলো। আমার মনে হয় এই আমাদের বিজেপি জেতার পেছনে একটা বিদেশি একজনের হাত আছে। নাম বলতে পারবে? হ্যাঁ বল। বলো না, নামটা বলো না। একটা বিদেশি একজন বিশাল বড় একটা ব্যক্তিত্ব, তার বড় একটা হাত আছে। কে হতে পারে? তুমি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছো? দ্যাট মেসি। ও তোমার কি মনে হয়? দেখো মেসি কাণ্ডটা যেটা হয়েছে, হুম। মেসি কাণ্ডটা যেটা হয়েছে খুবই খারাপ। মেসি কাণ্ডটা এটা খুবই কিন্তু খারাপ। ডিজাস্টার ছিল দাদা, বলো। দেখো মেসি তো অন্য স্টেটে আরো 4টে স্টেটে করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। সেম ইভেন্ট সেই দিনে সেই দিনে। সন্ধ্যেবেলাও এক জায়গায় ইভেন্ট করেছে। হ্যাঁ, কেরালা থেকে ছিল। সেই দিনে তো কিভাবে হলো? সেখানে তো ফুল প্যাক দর্শক ছিল, ফুল প্যাক দর্শক ছিল। প্রশাসনের 100% গাফিলতি ছিল। আর তত বড় আজ ভগবান, একটা ফুটবলের ভগবান আসছে, তার সিকিউরিটি আর আমার সিকিউরিটি সমান থাকবে? থাকবে কি? তাহলে মানে ওখানেই কিন্তু জানো তো ইউথকে পুরো মেরে দিয়েছে। দেখো ফুটবল মানে মানুষের ভালোবাসা, আবেগ। আবেগ আবেগ, এখানে মানে কোনো জীবন যেন কোনো মনে গেল। পার্টি পলিটিক্সের ব্যাপার নেই, কালার কিছু নেই। ফুটবল কিচ্ছু নেই। মানে তুমি দেখো লাল হলুদ আর সবুজ মেরুন। লাল হলুদ সবুজ মেরুন সাদা কালো সবাই ছিল ওই মাঠে। হ্যাঁ, প্লাস বাচ্চারা ছিল, বাইরের স্টেট থেকে লোকেরা এসেছে, বাবা মারা ছিল, হ্যাঁ সবাই ছিল সেখানে। এটা কি হলো ডিজাস্টার? ভালো, আমি এমন এমন লোককে দেখেছি বলছে আমি টাকা জমিয়েছি 6 মাস ধরে হ্যাঁ, মেসির টিকিটটা সত্যি কাটবো বলে। সত্যি দাদা, কেউ আগের দিন পৌঁছে রাস্তায় ঘুমিয়েছে। বলছে আমার হোটেলে টাকা ছিল না আমার কাছে। আমার তো বাড়ি সল্টলেকে, আমি তো জানি সিচুয়েশনটা দাদা, কেমন ছিল। অনেককে আমি বলতে, আমি টাকা জমিয়েছিলাম আমি মেসিকে দেখবো বলে 5,000 টিকিটটা 7 না 8,000 টাকা কিনে 5,000 টিকিট গেলাম 7 না। টাকায় 8,000 টাকা পেয়েছিল, সস্তায় পেয়েছিল। সস্তায় পেয়েছে। 5,000 টিকিট 15,000 টাকায় কিনতে আমি নিজের চোখে দেখেছি মানুষকে, কিন্তু মেসিকে দেখতে চায় তারা। মেসি হচ্ছে তো গড না, কবে আবার আসবে? হ্যাঁ তাকে নিয়ে আসা যাবে বলো তাহলে তাহলে? আর সম্ভবও? সম্ভব? আর আসবে কোনোদিন? এই বেঙ্গল নাম শুনে বাবা না, তাহলে এমনি রিজেক্ট করে দেবে। রিজেক্ট করে দেবে। দেখো মেসি কিন্তু এর আগে একবার এসছে, হ্যাঁ এসছে, তখন জানো? ওয়ার্ল্ড কাপ পাইনি। তুই জানো মদন মিত্র যখন স্পোর্টস মিনিস্টার ছিল, হ্যাঁ মনে আছে, 90 মিনিট ম্যাচ খেলেছিল আমার মনে আছে। তখন আমি আর্জেন্টিনা। হ্যাঁ আর্জেন্টিনা হয়ে এসছিল, হুম। তখন আমি মনে আছে আমার। তো সেইবারে কি এরকম রেজিস্টার হয়েছিল? না, তাহলে ওটা তো উল্টে 50টা প্লেয়ার ছিল আরো, ধরে নাও দুটো টিমের পুরো আর্জেন্টিনা টিম ছিল তো, বিরোধী অপোনেন্টের টিম ছিল প্রায় 30-40-50টার মতন প্লেয়ার ছিল, তার সাপোজিং স্টাফ মিলিয়ে, তার কোচ মিলিয়ে, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, সেখানে তো 3 দিন ছিল, এখানে একদিন আগে প্র্যাকটিস করেছে, পরের দিন ম্যাচ খেলে, তার পরের দিন ফ্লাইট ধরেছে। সেখানে কি ডিজাস্টার ছিল? 2011 সালে মেসি তো খেলে গেছে এই মাঠে, বলো তো। 10 থেকে 11-এর মধ্যে। জেনজিরাদের না মন ভেঙে গেছিল। না মন তো ভাঙবে, এটা দেখো আমি একটা, দেখো আমার স্বপ্নের নায়ক, আচ্ছা আমার নায়ককে আমি দেখতে গেছি, যত টাকাই খরচা করে গেছি, কিন্তু তাকে আমি দেখতে পারলাম না। তাহলে কয়েকজন স্ট্যাটাস দিয়ে কাঁদছে, তার আমি হ্যাঁ, দেখতে কাঁদছে পারলাম তো, না এক ঝলক। আরে কাঁদছে, সে আমি মানুষটাকে দেখতে পারলাম আমি না। কি বলছি, কাঁদছে। এমন আর এমন ওদিকে স্টুডেন্ট কোথায় আছে, তোমাদের সল্টলেকের ওখানে যে সুজিত বোস যে তোমার একটা বড় স্ট্যাচু বানালো, মেসি। মেসি কোথায়, ঋত্বিক রোশনের স্ট্যাচু মনে হচ্ছে তো পুরো দেখে। না না উনি মেসি ওটা মেসি স্ট্যাচুই না। না না মেসি স্ট্যাচু বানিয়েছেন উনি, ওটাও তো উনি ওপেনিং করলেন, মেসি ওপেনিং করলেন। মেসি তো ওপেনিং করলো, কিন্তু উনি স্ট্যাচুটা করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশাসনের গাফিলতির জন্যই হয়েছে এটা। আমি মনে করি প্রশাসনের 100% গাফিলতি। তোমার কি মনে হয় সৌরভ বিশ্বাস, সরি অরূপ বিশ্বাস যিনি ছিলেন, আমার মনে হয় স্পোর্টস মিনিস্টার তো উনিই ছিলেন মনে হয় নাকি? হ্যাঁ স্পোর্টস মিনিস্টার সেদিনে পর্যন্ত স্পোর্টস মিনিস্টার। হ্যাঁ সেদিন তারপর তো রিজাইন করলেন উনি। তো তিনি, তার দশাটা কি এর জন্যই হেরেও গেছেন কিন্তু তিনি। দেখো আমি তোমায় কি বললাম, আমি আগেই আমি তোমায় বললাম 15 থেকে 14 থেকে 15টা মন্ত্রী, তারা আজকে আর মন্ত্রী কি এমএলএই নেই,
তারা এমএলএই নেই, না এমএলএই নেই না। হ্যাঁ তারা হেরেছে। কেন আমি তোমার বললাম রবির বছর চেঞ্জ হবেই, রবির বছর ইয়াং ব্লাড আসবেই, ইয়াং ব্লাড আসবে নতুন। লাস্ট প্রশ্ন দিয়ে আমাদের আজকে পডকাস্টটা শেষ করবো, যেটা হচ্ছে একজন বড়সড় ডাইরেক্টর হুম যাকে কালকে কাদা ছোড়া হয়েছে, হুম যার নাম হচ্ছে রাজ চক্রবর্তী। হুম তিনি যখন মেসি এসেছিল, মেসি হুম। আসার সময় যে ছবিটা তোলা তুমি জানো, তারপর হুম, অনেক হুম, কথা হুম, শুভশ্রী গাঙ্গুলিকে হুম। বলা হয়েছিল এবং শুভশ্রী হুম, ওনাকে বলা হয় এবং অনেক বাজে কথার জন্য উনি রাজ চক্রবর্তীর মতো মানুষ কেস করেন এবং বলে কোনো মহিলার সাথে আমি দাঁড়াবো, কিন্তু সেই লোকটা কোনোদিন অবহেলার হয়ে কিন্তু কোনোদিন কোনো জায়গায় পোস্ট, কোনো জায়গায় কোনো স্টেপ তিনি কিন্তু নেননি। তো তোমার কাছে কি মনে হয় এটা কেমন এরা? অভয়ার জন্য তো নাইনি তো 100%। অন্তত রাজ চক্রবর্তী মতন এত বড় ডাইরেক্টর, অন্তত এই যে অভয়ার জন্যে একবার রাস্তায় নামা উচিত ছিল। কিছু বলা উচিত ছিল, হুম। একটা ফাইটস দেওয়া উচিত ছিল। যে অরিজিৎ সিং এর মতন এত বড় সুপারস্টার, এখন গড, যে ভগবান, হ্যাঁ, এখন গানের গানের ভগবান। গড ভগবানকে হ্যাঁ, অরিজিৎ হ্যাঁ, সিং কে হ্যাঁ, বলে, হ্যাঁ। হ্যাঁ সে একটা নিজে গান লিখে ফেললো, তারা একটা গান লিখে ফেললো, তারা কিন্তু রাস্তায় নামলো না। আজ দেখো রাজ চক্রবর্তী কি করেছে আমি পার্সোনালি আমি জানি না, আর আমি পার্সোনালি ওনার না, আমি আমি কোনো পার্সোনাল কোনো জিনিস না, আমি আমি পার্টি হিসাবে কথা বলবো। আমি কোনো একজন এতে এমএলএ হিসেবে আমি কথা বলছি। এতে যাওয়া আমি যাচ্ছি না, মানে এতে পার্সোনাল এতে। কিন্তু রাজ চক্রবর্তীর, অন্তত রাজ চক্রবর্তীর মতন লোক, এত বড় একটা ফিগার, রাজ চক্রবর্তী একটা বাংলায় ফিগার, হুম টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে বিগ ফিগার, হুম। তার অন্তত আমার মনে হয় তার একবার রাস্তায় নামানো উচিত ছিল অভয়ের মায়ের জন্য। আমি এমএলএ কি পার্টি কালার আমার দেখা উচিত ছিল না, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে নামা উচিত ছিল। তারও তো ওনার বাচ্চা আছে, তারও তো মেয়ে আছে, আরে তাই না, নামা উচিত ছিল। দেখো মানুষ সঠিক বিচার করেছে, গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রয়োগ করেছে, গণতান্ত্রিক অধিকারকে মানতে হবে, তোমাকে এটা মেনে সবসময় চলতে হবে। আমার মনে হয় যেটা মানুষ দিয়েছে বিচার রায়, হিন্দু বড় উভয় মুসলিম বলো, সবাই যেটা মনে করেছে সেটা একদম, তার জন্য 208টা সিট পেয়েছে। থ্যাংক ইউ দাদা, আমাদের সাথে এত সুন্দর করে একটা পডকাস্ট দেওয়ার জন্য এবং অনেক ভালো একটা পডকাস্ট দেওয়ার জন্য। তো শেষমেশ তোমার কি মনে হচ্ছে, শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হবে? আমার অ্যাস্ট্রোলজি প্রেডিকশনে বলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে। আমার ধীমান শাস্ত্রীর অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনে মনে হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে। শিওর? তোমার মনে হচ্ছে? আমার 100% মনে হয় শুভেন্দু অধিকারী হবে। দেখা যাক, তারপর কিন্তু এমন তুমি আমার পডকাস্ট দেবে কিন্তু, আমার যদি হয়ে যায়। এমনকি আমি তোমায় বলে দিই, আর মুখ্যমন্ত্রী হবেন ভবানীপুর কেন্দ্র থেকে। হ্যাঁ, নন্দীগ্রাম হিসাবে হবে না। ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী হবে। ভুল হলে ক্ষমা করবে। না না দাদা, খুব সুন্দর, এর আগেও অনেক ভালো ভালো পডকাস্ট দিয়েছো, আজকে প্রথমবার রাজনীতি নিয়ে পডকাস্ট তোমার সাথে পেলাম এবং এত সুন্দর প্রেডিকশন যখন দিয়েছিলে তখন আমি চমকেছিলাম, এখনো আমি অনেক কথা শুনে চমকালাম। আর বেশি দীর্ঘায়িত করব না। নতুন সেটআপে দাদা কেমন লাগছে? তুমি তো আগে 3টে সেটআপে দেখেছিলে। দেখো ভালো হতো, দেখো তোমার পডকাস্টে আমি কোনোদিন না বলি না, আর তোমার পডকাস্টে তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি নানান পডকাস্ট করেছি, কিন্তু তোমার পডকাস্ট থেকে আমার ভালো লাগে কথা বলতে, তার জন্য আমি তোমার পডকাস্টে কোনোদিন, আমি তুমি বলেছো আমি আসিনি এরকম হয়েছে? না দাদা না, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের সাথে আবারও ধীমান শাস্ত্রী, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। জয় মাতারা, জয় শ্রীরাম। নমস্কার।